বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ। ২০১৮ সালে ফাঁসির দণ্ড পান ১৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৫ জন। জরুরি পদক্ষেপের দাবি রোগীর স্বজনদের। নওগাঁর মান্দায় গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঠদান চলছে জরাজীর্ণ আধা পাকা টিনের ঘরে, নতুন ভবন নির্মাণের দাবি। এবং নতুন বাংলাদেশে এলো বিজয়ের মাস, ডিসেম্বরে অর্জিত হয় বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বহুল আলোচিত ২১শে অগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। শনিবার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ১০ অক্টোবর ২১শে অগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। আসামিদের মধ্যে ২২ জন খালাস চেয়ে আপিল করেছেন, অপরদিকে ১২ জন আসামির জেল আপিল দায়ের হয়েছে। বিগত সরকারের সীমাহীন দুর্নীতিতে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ২ থেকে ৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেল বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য টার্গেট করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত বেসরকারি খাতের প্রত্যাশা ও অগ্রাধিকার বিষয়ক এক বাণিজ্য সম্মেলনে উঠে আসে ব্যবসা খাতের সম্ভাবনা, সংকট ও সীমাবদ্ধতার নানা বিষয়। DCCI সভাপতি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বেঁচে থাকা সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা LDC গ্রাজুয়েশন স্থগিতের দাবি জানান। LDC গ্রাজুয়েশনের যে 2026 সালের লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট আপনারা দয়া করে স্থগিত করেন। কারণ এখন এই মুহূর্তে আমাদের কাছে, আমরা যেখানে টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা ২৬ নাকি ৩০ সালে LDC হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। Quite concerned about this journey or this smooth transition to the LDC. So আমরা এটা 2026-এ হব না 2030-এ হব, that could be the discussion, but আমাদেরকে হতেই হবে। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যাওয়া দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে, একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে, তারপরে অর্থনীতিতে গতি ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন আলোচকরা। কি হয়েছে 15 বছরে ওই প্যালিয়েটিভ জোলাপ দিয়ে আর প্যারাসিটামল দেওয়া হবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৭৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। তারা 3 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 488 জন। মোট আক্রান্ত হয়েছেন ৯১,৪৬৯ জন। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। অন্যদিকে চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজশাহীর ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমি রয়েছি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী রাজশাহী মেডিকেল কলেজে এসেছে 8 জন। এই যাবৎ ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন 60 জন। তবে একটি খারাপ বিষয় রয়েছে যে গতকাল 29 তারিখে একজন রোগী মারা গেছে, তার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তিনি হচ্ছেন মহিলা। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি গত 24 তারিখে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তার 24 তারিখে তিনি বিশেষ একদম ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি হওয়াতে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপরেই তিনি হচ্ছে 29 তারিখে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে আমি আরেকটি বিষয় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি যে তারা প্রতিনিয়ত সুচিকিৎসার জন্য বিশেষভাবে তারা ডেঙ্গু ওয়ার্ডেই সর্বোচ্চ চেষ্টা করছে যে ডেঙ্গু রোগীদেরকে সর্বোচ্চ যেন নিরাপদ এবং সুস্থ চিকিৎসা হয় সেদিকে লক্ষ্য রাখছে তারা। এবং আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী মহানগরীর যে সিটি কর্পোরেশন এরিয়া রয়েছে সেখান থেকে কিন্তু সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর যে সচেতনতা সেটি তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ডেঙ্গু নিয়ে। রাজু, আপনাকে ধন্যবাদ। ক্রাইম ফাংশনের জন্য বরাদ্দ না থাকলেও কিন্তু ভিআইপির প্রোটেকশনের জন্য রয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে পুলিশ সংস্কার বিষয়ক আলোচনায় তথ্য জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয় অধ্যাপক, সাবেক বিচারপতি, পুলিশের সাবেক কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা মতামত তুলে ধরেন। এ সময় বক্তারা এ বাহিনীর নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরেন এবং সরকারের হয়ে নগ্নভাবে জনগণের বিরুদ্ধে দাঁড়ানোয় কড়া সমালোচনা করেন। নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা ও রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বাহিনীকে মুক্ত রাখার পরামর্শ তুলে ধরেন আলোচকরা। প্রতিষ্ঠার 27 বছর পার হয়ে গেছে, এরপরও নওগাঁর মান্দায় গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়টির পাঠদান চলছে জরাজীর্ণ আধা পাকা টিনের ঘরে। এতে দিনকে দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এমন বাস্তবতায় নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রাসাদপুর ইউনিয়নে 1997 সালে স্থাপিত হয় গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়টি। সে সময় আধাপাকা 2টি ঘর নির্মাণ করা হলেও এখন পর্যন্ত হয়নি নতুন কোনো ভবন, যার ফলে জরাজীর্ণ ঘরেই করা হয় পাঠদান। তাই দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। ছাত্রছাত্রীরা জানায়, বৃষ্টি আসলে টিনের চালা দিয়ে পানি পড়ে বই খাতা ভিজে যায়। তখন শ্রেণীকক্ষের মধ্যে বসে থাকাও অনেক কষ্টের। তাই দ্রুত বিদ্যালয়টির জন্য একটি পাকা ভবন নির্মাণের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। বৃষ্টির সময় টিনের অনেক ফুটা রয়েছে, যার কারণে ঘরের ভিতর পানি পড়ে, বই খাতা ভিজে যায়, আমাদের পড়াশোনা খুবই কষ্ট হয়। আমাদের একটা বিল্ডিং প্রয়োজন পড়ালেখার জন্য, তাহলে আমাদের পড়ালেখা হয়তো আরেকটু ভালো হবে। সরকারের কাছে একটা দাবি যে হচ্ছে আমাদের এক স্কুলটাকে বড় বিল্ডিং করে দিতে হবে। শীতে ক্লাস করতে পারে না, অনেক অসুস্থ হয়ে যায়, ঠিক মতো স্কুলে আসতে পারে না আবহাওয়ার কারণে, যার জন্য আমাদের স্কুলে একটা উচ্চমুখী ভবন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় অবকাঠামোগত উন্নয়ন করে শিক্ষার মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত না করা হলে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হবে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তেই থাকবে বলে মনে করেন প্রধান শিক্ষক। এখানে একটা বিশেষ ভবন, রোদের কারণে মেয়েরা স্কুল ঠিকমতো ক্লাস করতে পারে না এবং শীতের সময় আমাদের জানলা দরজার অবস্থা খুব খারাপ, উত্তরা হাওয়া বয়, এখানে শীতও তারা কাঁপে আর কি ক্লাস করতে পারে না। সব মিলে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন করার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে, এমনটা বলেছেন জেলা শিক্ষা অফিসার। ভবন চাই, এটি স্বাভাবিক, তবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যদি আমাদের কাছে কোনো আবেদন আসে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করে দেব। নতুন আধুনিক একটি ভবন নির্মাণ হলে স্কুলটিতে শিক্ষার মান আরও বাড়বে, এমন প্রত্যাশা সবার। বুসরাত জাহান, মোহনা সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর।
53 বছর আগে 1971 সালের এই ডিসেম্বরে বাঙালির 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার শপথ নিয়ে মাসটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে। আরও জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। টানা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ডিসেম্বরে এসে চূড়ান্ত পরিণতি লাভ করে। এই সময় থেকেই মুক্তিযোদ্ধারা সুবাস পাচ্ছিল বিজয়ের। হানাদার পাকিস্তানি বাহিনীও আজ করতে পারে সম্ভাব্য পরাজয়। 71-এর 1 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে দেয়া বক্তব্যে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারের জন্য পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। 71-এর এই দিনে মুক্তিবাহিনীর অতর্কিত হামলায় সিলেটের বেশ কয়েকটি এলাকায় নাস্তানাবুদ হয় পাক বাহিনী। এদিন ঢাকায় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে মারা যায় মুসলিম লীগের 2 কর্মী। এদিন নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের ভেতর গরিলা তৎপরতা বাড়তে থাকায় বুড়িগঙ্গা নদী তীরের একটি গ্রামে নারী ও শিশুসহ 87 জন বেসামরিক লোককে হত্যা করেছে পাক বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় 3টি যাত্রীবাহী বাস থেকে 25 মণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে 3 জন চালককে 5,000 করে 15,000 টাকা জরিমানা করা হয়। গত রাত 10টায় শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ। পরে রাত 11:30টার দিকে 96টি মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরণ করা হয়। নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা গ্রামের বিরল 11 মাথাওয়ালা গাছটি এখানকার মানুষের কাছে এক রহস্যের প্রতীক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ভরা গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। গাছটির কারণে কাছিকাটা গ্রামের এখন দেশ জুড়ে। মিজানুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসাইন। নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের কাছিকাটা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে ঢুকতেই চোখে পড়বে এমন বিরল প্রকৃতির নারকেল গাছ। গাছটি গোড়া থেকে 4 থেকে 5 হাত বেড়ে দ্বিখণ্ডে বিভক্ত হয়েছে। এক খণ্ডে জন্ম নিয়েছে 6টি মাথা, অপর খণ্ডে 5টি মাথা। এর মধ্যে একটি মাথা মৃত, বাকি 10টি মাথায় জীবন্ত। অবাক করা ব্যাপার, কোনো কোনো মাথায় ডাবও ধরেছে। নিজ প্রতিষ্ঠানে রহস্য ভরা এই নারকেল গাছ থাকায় উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। এ যেন তাদের গর্বের প্রতীক। গাছটি রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও তাদের। আমাদের স্কুল মাঠে 11ওয়ালা মাথাওয়ালা একটা নারকেল গাছ আছে, দেখতেও খুব সুন্দর। এই গাছটার 11টা মাথা, এই গাছটা দেখে আমাদের অনেক ভালো লাগে। উপজেলা কৃষি অফিস থেকে যত্ন নেওয়া হতো, তাহলে গাছটি দীর্ঘদিন বেঁচে থাকতো এবং অত্র অঞ্চলে এই গাছের কারণে, নারিকেল গাছের কারণে আপনার কাছিকাটা অঞ্চল পরিচিতি লাভ করত। দেশের বিভিন্ন স্থান থেকে এই গাছ দেখতে প্রায়ই আসে দর্শনার্থীরা। গাছটি এলাকার গর্ব বলেও জানান এলাকাবাসী। এলাকাবাসীর গৌরব এবং দূর দূরান্ত থেকে অনেক দর্শক আসে এবং এর ছবি উঠায়। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এ গাছ। প্রকৃতির উপহার এ নারকেল গাছটি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,400 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে। একক এই বিমান হামলাতেই কমপক্ষে 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ। 2018 সালে ফাঁসির দণ্ড পান 19 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 675 জন। জরুরি পদক্ষেপের দাবি রোগীর স্বজনদের।
নওগাঁর মান্দায় গোটগাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে পাঠদান চলছে, জরাজীর্ণ আধা পাকা টিনের ঘরে, নতুন ভবন নির্মাণের দাবি। এবং নতুন বাংলাদেশে এলো বিজয়ের মাস, ডিসেম্বরে অর্জিত হয় বাঙালির ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয়। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।